হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে যে ইকোনমিক্স সাবজেক্টটা আছে না, ঠিক আছে? সেই সাবজেক্টের মানে বোর্ড থেকে, মানে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল থেকে একটা মডেল পেপার বের করেছে। তো এই মডেল পেপারের কারেক্ট অ্যান্সারগুলো কি হতে পারে, সেই অ্যান্সারগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আর সময় নষ্ট না করে ভিডিওটা দেখা যাক। দেখো, তোমরা জানো তোমাদের যে কোশ্চেন পেপারটা থাকবে দুটো পার্টে থাকবে, একটা বিভাগ ক, একটা বিভাগ খ। বিভাগ কতে থাকবে তোমার ব্যক্তিগত অর্থনীতি, ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স বিভাগ কতে থাকবে, আর বিভাগ খতে থাকবে কি পরিসংখ্যান। তো দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে চাহিদা চ্যাপ্টার থেকে, দিয়েছে বলছে সম্ভাব্য বিভিন্ন দামে, ঠিক আছে, বলছে সম্ভাব্য বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ ক্রয়কে কি বলা হয়। দামটা থাকবে বিভিন্ন, ঠিক আছে, দাম থাকবে বিভিন্ন, বিভিন্ন দামে আর বিভিন্ন পরিমাণ, মানে বিভিন্ন পরিমাণ কিনবে, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে একজনের চাহিদা, কারেক্ট অ্যান্সার। নেক্সট, চাহিদার নিয়ম, আমরা ল অফ ডিমান্ড পড়েছিলাম। ল অফ ডিমান্ডে কি বলে? চাহিদার নিয়মে দুটো জিনিসের সঙ্গে আলোচনা করা হয়। একটা কি হচ্ছে পি, মানে হচ্ছে দ্রব্যের দাম, আর একটা কিউ মানে চাহিদার পরিমাণ, ঠিক আছে। তার মানে কি বললাম? একটা দ্রব্যের দাম আর একটা চাহিদার পরিমাণ। কারেক্ট অ্যান্সার বুঝতেই পারছো, সি নম্বর। একটি পণ্যের মূল্য, ঠিক আছে, একটি পণ্যের মূল্য মানে ওই দ্রব্যের দাম, আর এবং পরিমাণ মানে ওই চাহিদার পরিমাণ, এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, ওই চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায়? চাহিদার পরিবর্তন, দেখো এই ছবি এঁকে দেখাচ্ছি চাহিদার পরিবর্তন। এটা হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদার পরিবর্তন জিনিসটা কি আমি ধরে দেখাই, এটা এক্স ও ওয়াই, এটা ওপি দাম, দ্রব্যের দাম যখন ওপি, চাহিদা তখন ও কিউ। দ্রব্যের দাম একই থাকা সত্ত্বেও চাহিদা বেড়ে গেছে, ঠিক আছে, চাহিদা বেড়ে গেছে। মানে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দ্রব্যের দাম যখন ওপি, চাহিদা তখন ও কিউ। দ্রব্যের দাম এক আছে, দ্রব্যের দাম যখন ওপি, চাহিদা তখন হয়েছে ও কিউ ওয়ান, ঠিক আছে। এটা এটা ধরো ডি, ডি চাহিদা রেখা, আর এটা ডি ওয়ান, ডি ওয়ান। তাহলে চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে চাহিদার পরিবর্তনের ছবি। চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায়? দ্রব্যের দাম এক থাকবে, দ্রব্যের দাম এক থাকা সত্ত্বেও, ঠিক আছে, চাহিদা রেখা উপরের দিকে উঠে যাবে বা চাহিদা রেখা নিচের দিকে নেমে আসবে। এখানে বলেছে দেখো, চাহিদা পরিবর্তন বলতে বোঝায়, সি নম্বর পয়েন্ট করেছি, কোনো দ্রব্যের নিজস্ব দাম ছাড়া চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন। অর্থাৎ চাহিদার পরিবর্তন বলতে বোঝায়, চাহিদার পরিবর্তন মানে চাহিদার রেখার পরিবর্তন হবে, চাহিদার রেখার পরিবর্তন হবে। সেই চাহিদা রেখাটা উপরের দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে, ঠিক আছে। এখানে কি পরিবর্তন হবে? দ্রব্যের দাম ছাড়া অন্যান্য বিষয়, দ্রব্যের দাম ছাড়া অন্যান্য বিষয় পরিবর্তন হবে। তো 3 নম্বর অ্যান্সারটা আমরা উইথ অ্যানালাইসিস বলে দিলাম। 4 নম্বর, এ আর বি দুটো দ্রব্য আছে, দুটো দ্রব্য পারস্পরিক স্থিতিস্থাপকতা, দুটো দ্রব্য পারস্পরিক স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্য দুটি কি দ্রব্য? তো দেখো, এই জায়গাটাই আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে বেশ কিছু আছে, শুধু এখানে পারস্পরিক স্থিতিস্থাপকতা এমন কোনো কথা নেই, অনেক কিছু কোশ্চেন থাকতে পারে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে লিখছি আমরা আয়গত স্থিতিস্থাপকতা, ঠিক আছে, আয়গত স্থিতিস্থাপক, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হবে? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে তোমার হবে পজিটিভ, ঠিক আছে। লাক্সারি গুডস মানে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে কি হবে? একের বেশি, একের বেশি, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে হবে একের বেশি, ঠিক আছে তো। তারপর প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হবে, প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হবে একের কম, প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হবে একের কম। তারপর ইনফিরিয়ার গুডস মানে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হবে নেগেটিভ, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হবে তোমার নেগেটিভ, ঠিক আছে। আর হচ্ছে তোমার বিশেষ ধরনের প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ ধরনের প্রয়োজনীয় দ্রব্য, কি বললাম?
বিশেষ ধরনের প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কি হবে? 0। তাহলে বোঝা গেল, এটা তোমার মাথায় রাখতে হবে আইগত স্থিতিস্থাপকতা। এবার হচ্ছে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, যেটাকে বলা হয় পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এটা যেটা হয় পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, তোমার পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে পজিটিভ, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোমার পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে। তো এবার দেখো এখানে কোশ্চেন জানতে চেয়েছিল কি, কোশ্চেন জানতে এ আর বি পারস্পরিক সিরিজ হওয়ার মান ঋণাত্মক হলে সেটা কি হবে? ওটা পরিপূরক দ্রব্য। তো লিখে দিলাম, এখানে সব কটা পয়েন্ট লিখে দিলাম, শুধু একটা করিনি, সব কিছু নিয়ে আলোচনা করে নিলাম। আর একটা হয় এখানে না, জিরো হয় কাদের ক্ষেত্রে? জিরো হয় বলছে দুটো দ্রব্যের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, ঠিক আছে। দুটো দ্রব্যের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, যে দুটো দ্রব্যের কথা বলা হবে, সেই দুটি দ্রব্যের মধ্যে সম্পর্ক না থাকে। এবার দেখো পরের কোশ্চেনটাই দেখো, তুমি বুঝতে পারবে একই কোশ্চেন। বলছে এ আর বি পারস্পরিক সিগমার মান ধনাত্মক হলে দ্রব্য দুটো কি দ্রব্য হয়? পরিবর্ত দ্রব্য হয়। কিছুক্ষণ আগেই লিখে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি বলো স্যার পরিবর্ত দ্রব্যের উদাহরণ যদি পরীক্ষায় দেয়, চা কফি পরিবর্ত দ্রব্যের উদাহরণ। তারপর তুমি বলতে পারো যে পেপসি কোকোকোলা, এটাও বলতে পারো তুমি। আর পরিপূরক দ্রব্যের উদাহরণ পেন রিফিল, মোটর গাড়ি, পেট্রোল, ঠিক আছে। এই উদাহরণগুলো তোমাকে পড়ে রাখতে হবে। বলছে যখন একটি দ্রব্যের দাম 10% কমে যায় এবং চাহিদা 30% বৃদ্ধি হয়, চাহিদার স্থিতিস্থাপক কি হবে? চাহিদার স্থিতিস্থাপকতা বের করার ফর্মুলা ওপরে হবে চাহিদার শতকরা পরিবর্তন, চাহিদার শতকরা পরিবর্তন, নিচে হবে দামের শতকরা পরিবর্তন। কি হবে? উপরে হবে 30, নিচে হবে 10। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে হবে 2। কারেক্ট অ্যান্সার 3। বলছে একটি সাধারণ পণ্যের দাম এবং সরবরাহ, মানে ওরা বলতে যে দাম মানে প্রাইস, আর সরবরাহ মানে সাপ্লাই, মানে যোগান বলা উচিত ছিল। প্রাইসের সঙ্গে সাপ্লাইয়ের কেমন সম্পর্ক? আমরা জানি প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে। তারপরে কেমন সম্পর্ক? পজিটিভ রিলেশন মানে ইতিবাচক সম্পর্ক। নেক্সট, কফি আর চা, কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, কফি আর চা হচ্ছে তোমার পরিবর্ত দ্রব্য। নেক্সট, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কি থাকে জানো? 1 থেকে অসীমের মধ্যে অবস্থান। ইপির মান, দেখো ইপির মান কি কি হয় আমি তোমাকে লিখে দিচ্ছি। ইপির মান কেমন হয়? ইপির মান কি হয়? ইপির মান 0 হতে পারে, ইপির মান তোমার 1 হতে পারে, ইপির মান 1 হতে পারে, ইপির মান 1-এর বেশি হতে পারে, ইপির মান 1-এর কম হতে পারে, ইপির মান ইনফিনিটি হতে পারে। তাহলে ইপির মান কত থেকে কত মধ্যে অবস্থান করে? ইপির মান 0 থেকে অসীমের মধ্যে অবস্থান করে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে যখন মোট উপযোগিতা সর্বাধিক হয়, এটা এটা আমরা জানি, এটা ভালো করে মনে রাখো। যখন মোট উপযোগ সর্বাধিক হয় তখন প্রান্তিক উপযোগের মান 0 হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো যখন মোট উপযোগ মানে টিইউ যখন সর্বোচ্চ হয় তখন এমইউ কি হয়? এখানে লিখলাম টিইউ যখন ম্যাক্স হয় এমইউ তখন 0। এটা তোমাকে মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিলাম। যখন মোট উপযোগ, ঠিক আছে, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন এমইউ কি হয়? এমইউ তোমার 0 হয়।
দেখো টিইউ আর এমইউর মধ্যে বেশ কিছু আমরা সম্পর্ক বলে দিই, যাতে এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে তোমরা লিখতে পারো। টিইউ মানে মোট উপযোগ, আর এমইউ মানে প্রান্তিক উপযোগ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, বাংলাটাও পাশাপাশি লিখে দিচ্ছি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। প্রথম পয়েন্ট, মোট বলছে, প্রথম পয়েন্ট লিখবে 1 নম্বর এমইউ। এমইউ মানে প্রান্তিক উপযোগ, শর্টে লেখা যাবে, যদি ইংলিশ টার্ম লিখি, এমইউ যখন পজিটিভ, ঠিক আছে, এমইউ পজিটিভ হবে, এখানে বলতে চাইছে প্রান্তিক উপযোগ পজিটিভ হবে টিইউ যখন বাড়বে। ঠিক আছে, কখন এমইউ পজিটিভ হবে? যখন টিইউ যখন বাড়বে, ইনক্রিজ করবে, এটা একটা রিলেশন তুমি পেলে। নেক্সট, এমইউ ফল করবে, ফল মানে জানো এমইউ কমবে, কখন এমইউ কমবে? টিইউ যখন বাড়বে, টিইউ বাড়বে, কেমন ভাবে বাড়বে? টিইউ বাড়বে ক্রমবর্ধমান হারে, ক্রমবর্ধমান, এই সরি, ক্রমবর্ধমান না, এটা হবে ক্রমহ্রাসমান হারে বাড়বে। তাহলে কি বললাম? এমইউ ফল করবে, কখন এমইউ ফল করবে? টিইউ বাড়বে যখন ক্রমহ্রাসমান হারে। 3 নম্বর পয়েন্ট, এমইউ জিরো হবে, কখন এমইউ জিরো হবে? টিইউ যখন সর্বোচ্চ হবে। এমইউ জিরো হবে, কখন এমইউ জিরো হবে? টিইউ যখন ম্যাক্স হবে, ম্যাক্সিমাম হবে। তারপরে লিখবে এমইউ নেগেটিভ হবে। 4 নম্বর পয়েন্ট, এমইউ কি হবে? এমইউ নেগেটিভ হবে, নেগেটিভ। কখন এমইউ নেগেটিভ হবে? টিইউ যখন কমবে। ঠিক আছে, টিইউ যখন কমবে। তাহলে এই চারটে হচ্ছে তোমার রিলেশন। কারণ পরীক্ষায় যদি এমসিকিউ দেয়, চারটের মধ্যে দেবে, এর বাইরে দিতে পারে না, টিইউ আর এমইউ এর মধ্যে। তাহলে কি লিখলাম? প্রথমে টিইউ যখন বাড়বে এমইউ তখন পজিটিভ থাকবে, টিইউ যখন কমবে এমইউ তখন নেগেটিভ হবে, টিইউ যখন ম্যাক্সিমাম হবে এমইউ তখন জিরো হবে, আর টিইউ যখন মানে এমইউ কখন ফল করবে? টিইউ যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে। ঠিক আছে, বোঝা গেল এখানে কোশ্চেনটা? বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটা কে প্রবর্তন করেছেন? প্রফেসর অ্যালফ্রেড মার্শাল। ঠিক আছে, তো তার বলছে নিরপেক্ষ রেখার মানচিত্রটা কেমন হয় জানো তো? দেখো নিরপেক্ষ রেখার মানচিত্রটা আমি দেখাচ্ছি, এরকম এরকম এরকম, এটা হচ্ছে নিরপেক্ষ রেখার মানচিত্র। ঠিক আছে, তো নিরপেক্ষ রেখার মানচিত্র, একটা উচ্চতর নিরপেক্ষ রেখা নিচের কোণটিকে নির্দেশ করে। ঠিক আছে, উচ্চতর নিরপেক্ষ রেখা কোনটাকে নির্দেশ করে? উপযোগিতার উচ্চ স্তর। ঠিক আছে, যত নিরপেক্ষ রেখা যত উপরের দিকে যাওয়া যাবে, ঠিক আছে, তত উচ্চ স্তর। ঠিক আছে, তাহলে এখানে বলে নিরপেক্ষ রেখার মানচিত্রে একটি উচ্চতর নিরপেক্ষ রেখা কি নির্দেশ করে? তোমার উপযোগিতার উচ্চ স্তর। মানে যত নিরপেক্ষ রেখা যত উপরের দিকে যাবে, তত ক্রেতার তৃপ্তি তত বেশি হবে। এটা অ্যাকচুয়ালি এটাই ইনডিফারেন্স ম্যাপে বা বলতো নিরপেক্ষ রেখার মানচিত্রে এটাই বলা আছে। আচ্ছা, ক্রেতার ভারসাম্য অর্জন করে, ক্রেতা কোথায় ভারসাম্য অর্জন করে? বাজেট রেখার ঢাল আর নিরপেক্ষ রেখার ঢাল যেখানে সমান হয়। কি বললাম? বাজেট রেখার ঢাল আর নিরপেক্ষ রেখার ঢাল যেখানে সমান হয় সেখানে ক্রেতা ভারসাম্য অর্জন করে। নেক্সট নেক্সট বলেছে নিম্নলিখিত কোনটি একজন ভোক্তার খরচের সীমাবদ্ধতার কারণ? এটা হবে বাজেটের সীমাবদ্ধতার কারণ। নেক্সট, গড় স্থির ব্যয়। স্যার গড় স্থির ব্যয়ের ছবিটা কেমন হয়? দেখো গড় স্থির ব্যয়ের ছবিটা দেখো, গড় স্থির ব্যয়ের ছবি হচ্ছে এরকম হয় গড় স্থির ব্যয়ের ছবি। ঠিক আছে, এরকম হয়, বা এরকম না দিয়ে আমি এরকম দিচ্ছি, এটা গড় স্থির ব্যয়ের ছবি হবে। ঠিক আছে, তো গড় স্থির ব্যয় কি হয়? গড় স্থির ব্যয় না তোমার, এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে গড় স্থির ব্যয়, গড় স্থির ব্যয়ের ছবিটা বলছে এখানে অপশন আছে, গড় স্থির ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। গড় স্থির ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়েও বোঝানো যায় এই ব্যাপারগুলো। ধরো এখানে লিখলাম কিউ আর এখানে লিখলাম টিএফসি।
আর এখানে লিখলাম এএফসি। তো কিউ যখন 0, উৎপাদন যখন 0, তখন খরচা তো করতেই হবে 100। উৎপাদন যখন 1, খরচা 100। ঠিক আছে, খরচা মানে টিএফসি মানে মোট স্থির ব্যয় 100। উৎপাদন যখন 2, উৎপাদনের পরিমাণ যখন 2, তখনও কিন্তু মোট স্থির ব্যয় 100। তাহলে প্রথমটা তো কিছু হবে না। 100 কে এএফসি কি, এএফসি কি করে বের করবো? এই টিএফসি কে কিউ দিয়ে ভাগ করে, 100 কে 1 দিয়ে ভাগ করে 100, 100 কে 2 দিয়ে ভাগ করে 50। তাহলে আস্তে আস্তে কি দেখছি আমরা, এএফসি কমছে। কখন এএফসি কমছে? কিউ যখন বাড়ছে। তাহলে এখানে কি হবে? উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তোমার এএফসি টা কমবে। আর এএফসি কে এটাকে না আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বলে। যদি কখনো অপশন পাও, গড় স্থির ব্যয় রেখা দেখতে কেমন? আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। নেক্সট, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেমন দেখতে হয়? দীর্ঘকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, ইউ আকৃতির। ঠিক আছে, একটি ফার্মের প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য? মানে একটা ফার্মের প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে, প্রান্তিক উৎপাদনটা মানে তোমার ধরো ওই এমপিটা কেমন হয়? একটা 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 ফার্মের বা একটা উৎপাদন প্রতিষ্ঠানে এমপি মানে প্রান্তিক উৎপাদন কি হয়? প্রান্তিক উৎপাদন প্রথম অবস্থায় বাড়ে, ঠিক আছে, তারপর কমে। প্রথম দিকে বাড়বে, তারপর কমবে, প্রথম দিকে বাড়বে, পরে কমবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে বাড়বে, পরে কমবে। তো যে যোগানের বিভিন্ন সমন্বয় যা দ্বারা সম পরিমাণ উৎপাদন পাওয়া যায়, ঠিক আছে, তাকে কি বলা হয়? সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। বৃহদায়তন উৎপাদনের মাত্রা বৃদ্ধির প্রতিদান, ঠিক আছে, একটি কি? এটা একটা দীর্ঘকালীন ধারণা। নেক্সট কি বলেছে? বলছে স্থিতাবস্থায় দীর্ঘ দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় মানে এলএসি কার্ভ নিম্নলিখিত, এলএসি কার্ভ নিম্নলিখিত কোনটির আবরণ বা মোড়ক হিসাবে কাজ করে? সকল ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা। ঠিক আছে, এই ছিল তোমার ইকোনমিক্স এর পোর্শন। এবার রাশিবিজ্ঞান থেকে 20 নাম্বার আসবে। প্রথম কোশ্চেন দিয়েছে দেখো, ড্যাশ অর্থে পরিসংখ্যা মানে সংখ্যা তত্ত্বের একটি সংগ্রহ। এটা দেখো, স্ট্যাটিস্টিক্স কথাটা দুটো অর্থে ব্যবহার করে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। একটা হচ্ছে এক বচন অর্থে, একটা বহুবচন অর্থে। এখানে বলেছে কোন অর্থে পরিসংখ্যা মানে সংখ্যাগত তথ্যের একটি সংগ্রহ, বহুবচন অর্থে। এবার দেখো, তারপর তোমাকে সারণী মেলাতে বলেছে। তো দেখো, অর্থনৈতিক পূর্বাভাস, অর্থনৈতিক পূর্বাভাস কি হতে পারে? দেখো, অর্থনৈতিক পূর্বাভাস হতে পারে তোমার চারেরটা। জীবিকা অর্জনের জন্য গৃহীত কার্যক্রম, ঠিক আছে। তারপর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ঠিক আছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপটা কি হবে? পরিসংখ্যানের গুরুত্ব। সমজাতীয় তথ্য, এটা কি হবে? পরিসংখ্যানের সীমাবদ্ধতা। ঠিক আছে, তো লাস্ট লাস্ট বলছে মানুষের চাওয়া কি হবে? মানুষের চাওয়া সীমাহীন। দেখো আমি অ্যারো করে দিই। তো যে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে সংগৃহীত তথ্য হলো, এটা একটি কি তথ্যের উদাহরণ? এটা হচ্ছে গৌণ রাশি তত্ত্ব, গৌণ রাশি তত্ত্ব। ব্যক্তির বার্ষিক আয় কি? এটা একটা এক ধরনের নিরবিচ্ছিন্ন চলরাশি, নিরবিচ্ছিন্ন চলরাশি। এবার দেখো, সারণী মেলাতে বলেছে আবার, বলছে পাঠ্য উপস্থাপনা, এটা কি? তথ্য সারি এবং স্তম্ভে উপস্থাপিত হয়। সারণী ব্যবস্থাপনা, এটা কি হবে? সারণী ব্যবস্থাপনা ছবির সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়। তারপর নকশিক বা চিত্র সংক্রান্ত উপস্থাপনা, এটা কি হবে? তথ্য পাঠ্য আকারে উপস্থাপন করা হয়। সঠিক উপস্থাপনা কি হবে? লেখচিত্রের সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়। নেক্সট, তথ্য উপস্থাপনের সবচেয়ে সঠিক পদ্ধতি কি? তথ্য উপস্থাপনের সবচেয়ে সঠিক পদ্ধতি হলো সারণী। ঠিক আছে, নেক্সট, নিচের কোন বিকল্পটি সত্য? বলছে কোনো শ্রেণীর মধ্যে, কোনো একটা শ্রেণীর মধ্যে বিন্দু, এটা মানে মধ্যবিন্দু হবে। ঠিক আছে, কোনো শ্রেণীর মধ্যে, এটা মধ্যবিন্দু হলো, এটা মধ্যবিন্দু হবে। এটা কোশ্চেনটা ঠিক নেই। কোনো শ্রেণীর মধ্যে মধ্যবিন্দু হলো কি হবে? আমরা শিখেছি মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা কি। মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে উচ্চ শ্রেণীসীমা প্লাস নিম্ন শ্রেণীসীমা ডিভাইড বাই টু। কি বললাম? উচ্চ শ্রেণীসীমা প্লাস নিম্ন শ্রেণীসীমা ডিভাইড বাই টু। তাহলে এখানে দেখো লেখা আছে উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার গড়, ঠিক লেখা আছে, এটাকেই গড় বলা হয়। আচ্ছা, যদি এই অপশন না থাকে, আরেকটা অপশন থাকলেও তুমি ওটাকে রাইট করতে পারো। সেটা কি? উচ্চ শ্রেণীসীমানা প্লাস নিম্ন শ্রেণীসীমানা ডিভাইড বাই টু, এটাও তুমি লিখতে পারো। 28, দুটি চলরাশির পরিসংখ্যা বিভাজনে, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি নামে পরিচিত? একক পরিসংখ্যা বিভাজন।
তারপর বলছে দণ্ডচিত্ত বিভাজন মানে বার চার্ট, এটা কি দ্বিমাত্রিক চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। তারপর বলেছে কি, যদি একটি পরিবার তার আয়ের 70% খাওয়া দাওয়ায় ব্যয় খরচা করে, ঠিক আছে, তার আয়ের 70% খাওয়া দাওয়ায় খরচা করে, তাহলে পাই চার্টে একটি কোণের পরিমাপের ডিগ্রি কত হবে? দেখো, আমরা যখন পাই চার্ট করতাম, ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে 70% খাওয়া দাওয়াতে খরচা করে, এর সাথে তোমাকে 3.6 গুণ করতে হবে। 3.6 গুণ করলে ডিগ্রিতে বেরিয়ে যাবে, এবং 70-র সঙ্গে 3.6 যদি গুণ করে দাও, 70 3.6 গুণ করলে অ্যান্সার বেরোবে তোমার 252। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হিসেবে পরিচিত কি? গড়। ঠিক আছে, নেক্সট, গুণগত পরিমাপের জন্য সবচেয়ে উপযুক্ত গড় কোনটা? মধ্যমা। তাহলে পরম মানের উপস্থিতি দ্বারা কোন গড় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? পরম মানের উপস্থিতি দ্বারা গাণিতিক গড়, গাণিতিক গড়, গাণিতিক গড়। নেক্সট, এন সংখ্যক একটি সেটে, ঠিক আছে, এ এম থেকে বিচ্যুতির বীজগাণিতিক যোগফল, ঠিক আছে, এ এম থেকে বীজগাণিতিক যোগফল কত হবে? জিরো। জিরো, কি বললাম? জিরো। তারা বলছে 12 সংখ্যার, বলছে 12 সংখ্যার গড় 24, 12টা সংখ্যার গড় বলেছে 24। গড় তোমাকে বের করে দিয়ে 12টা সংখ্যার, এবার প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 5 করে তুমি যোগ করো, তাহলে নতুন করে যে গাণিতিক গড় হবে কত হতে পারে? দেখো 29 হবে, তোমার তো গাণিতিক গড় 24 বেরিয়েছিল, এবার তুমি যোগ করছো কত করে? 5 করে, তাহলে 24 সময় 5 যোগ করলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো? তারা বলছে প্রথম 8টি বিজোড় সংখ্যার গড় কত? দেখো প্রথম 8টা বিজোড় সংখ্যা তুমি বের করবে, প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 64। ঠিক আছে, প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল 64, এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করো অ্যান্সার হবে 8। আর বিজোড় সংখ্যা জানোই কোনগুলোকে বলে? 1 3 5 7 9, ঠিক আছে, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 37 এটা কি বলেছে? এটা হচ্ছে অ্যাসারশন আর রিজনিং দিয়েছে। ঠিক আছে তো, প্রথমে বিবৃতি তারপরে যুক্তি। বিবৃতি কি বলেছে? বলছে গাণিতিক মধ্যমা মানে যেটাকে বলা হয় আমরা মিডিয়ান বলি, হলো এটা একটা অবস্থানিক গড়। ঠিক তো, এটা হচ্ছে পজিশনিং অ্যাভারেজ, একদম ঠিক। গাণিতিক গড় হচ্ছে, সরি, গাণিতিক মধ্যমা হলো অবস্থানিক গড়, যা গণনার জন্য চিত্রের সাহায্যে উপস্থাপন পদ্ধতি ব্যবহার করা হতে পারে। মধ্যমা তো চিত্রের সাহায্যে করা যায়। ঠিক আছে তো, একটা স্টেটমেন্টটা পুরো ঠিক লাগবে, মানে প্রত্যয় বলো বা বিবৃতি বলো ঠিক আছে, কিন্তু যুক্তি কি দিয়েছে? বাড়লে মানে হিস্টোগ্রাম, কর্মযোগী কিউমুলেটিভ গ্রাফ, এরগুলি শনাক্ত করতে অবস্থানিক গড়গুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে মানে এখানে কি হচ্ছে? এখানে যুক্তি তো, এখানে তো এ আর বি দুটো বিবরণ সত্য, কিন্তু এখানে যুক্তি হচ্ছে, এখানে সঠিক যুক্তি দিয়েছে। নেক্সট, বলছে মধ্যমা। মধ্যমা কি? মধ্যমাকে বলা হয় দ্বিতীয় চতুর্থক। দ্বিতীয় মধ্যমাকে বলা হয় দ্বিতীয় চতুর্থক। দেখো চতুর্থক, দেখো Q1, Q2, Q3, Q4, ঠিক আছে, মানে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। এবার সেকেন্ড কোয়ার্টারকেই আমরা বলে থাকি মধ্যমা। তার মানে কি লিখলাম? সেকেন্ড কোয়ার্টার মানে দ্বিতীয় চতুর্থক, দ্বিতীয় চতুর্থককে আমরা মধ্যমা বলে থাকি। তথ্যগুলি যদি শতকরা হিসেবে প্রকাশ করা হয়, তাহলে নিম্নে উল্লেখিত কোন পদ্ধতি সর্বাপেক্ষা গ্রহণীয় হবে? পাই চার্ট। ঠিক আছে, মানে সমস্ত ডেটাগুলো যখন পার্সেন্টেজে প্রকাশ করা হয়, কোনো ডেটা যেমন আমরা করতাম না পাই চার্ট, কোথায় পার্সেন্টে প্রকাশ করা হয়, তা এখানে কোন পদ্ধতি বেশি? তো হিস্টোগ্রামে কোনো পার্সেন্টেজ দরকার হয় না, বার চার্টে পার্সেন্টেজ দরকার হয়, লাইনে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হতো পাই চার্ট করার সময়। লাস্ট কোশ্চেন, আপেক্ষিক পরিসংখ্যা সর্বদাই একের ছোট হয়? দেখো আপেক্ষিক পরিসংখ্যা সব সময় কি হবে? এক হবে। আপেক্ষিক পরিসংখ্যার ভ্যালু সবসময় এক হবে। স্যার আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা বলুন। দেখো এফ বাই এন, এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা। এফ মানে ওই শ্রেণীর পরিসংখ্যা ডিভাইড বাই মোট পরিসংখ্যা।
আচ্ছা, আমরা আমরা যখন মক পেপারে এটা আলোচনা করেছিলাম না, এখানে ৪ নম্বর কোশ্চেনটা একটু ভুল বলা হয়ে গেছিল। বলছে দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভাবনা কোন বিন্দুতে? ওপরের কোনো বিন্দুতে, ওপরের কোনো বিন্দুতে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সার একটু ভুল বলেছিলাম, বলে দিলাম। ১৫ নম্বর কোশ্চেনটা, এটাও একটু গন্ডগোল করেছিলাম, বলেছিলাম বলেছিলাম পরিবর্তন দ্বিতীয় স্তর শেষ হয় সেই বিন্দুতে যেখানে কি হয়, যেখানে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। এটা একটু ভুল বলেছিলাম, প্রান্তিক উৎপাদন যেখানে শূন্য। ২৩ নম্বরটা বলছে লগ টেবিলের মতো গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না, ঠিক আছে? লগ টেবিলের মতন গাণিতিক ছককে রাশি তথ্য বলা যায় না। একদম ঠিক, একদম ঠিক, এটা এটা রাইট, রাইট। ঠিক আছে, আর একটাই কোশ্চেন ছিল 38, কোশ্চেন নাম্বার 38, এটা একটু সমস্যা ছিল। বলছে কোনো একটি চলে ৯টি ভিন্ন মানের মধ্যমা ২০.৫, যদি তাদের বৃহৎ যদি তাদের বৃহত্তম ৪টি মানের প্রত্যেকটি ২টি করে বাড়ানো হয়, ঠিক আছে, প্রত্যেকটি ২টি করে বাড়ানো হয় এবং অপরাপর মানগুলি একই রাখা হয়, তাহলে নতুনভাবে প্রাপ্ত ৯টি মানের মধ্যমার মান কত হবে? আমি আমি অ্যান্সার বলেছিলাম ২ বেরিয়ে যাবে, না, এটা হবে পূর্বের মান একই থাকবে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও কোশ্চেনটা। বলছে কোনো একটি চলে ৯টি ভিন্ন মানের, মানে ৯খানা মান আছে, ৯খানা মানের মিডিয়ান বলে দিয়েছে কত? ২০.৫, ঠিক আছে? যদি তাদের বৃহত্তম ৪টি মানের যদি তাদের বৃহত্তম ৪টি মানের প্রত্যেকটি ২টি করে বাড়ানো হয়, ঠিক আছে? বৃহত্তম ৪টি মানের প্রত্যেকটি ২টি করে বাড়ানো হয়। মানে ২টি করে মানে ২ করে বাড়ানো, যে ওখানে যে ৯টা মান দিয়েছে, ৯টা মানের মধ্যমা তোমার ২০.৫ বেরিয়েছে। তার মধ্যে কোশ্চেনে যে ৯টা ভ্যালু ছিল, তার মধ্যে যেই ৪টে সবচেয়ে বড় সংখ্যা ছিল, সেই বড় সংখ্যাকে তুমি ২ করে বাড়ালে। আর বাকি মানগুলো তুমি তোমার একই রাখলে, বাকি ৫টা মান। তাহলে নতুন করে যে মধ্যমা বেরোবে, তার ভ্যালুটা কি হবে? পূর্বের মান একই থাকবে। এটা হবে কারেক্ট অ্যান্সার। তুমি করে দেখতে পারো, পূর্বের মান একই থাকবে। তো এইটুক বলার দরকার ছিল, আমি বলে দিলাম। তো এই পেপারটা পারলে তোমরা একটু দেখে যাও, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন দিতে পারে।